বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। আজ আমরা অর্থনীতি বিভাগ দ্বিতীয় বর্ষ ইন্টারমিডিয়েট মাইক্রো ইকোনমিক্সের বা ইন্টারমিডিয়েট ব্যষ্টিক অর্থনীতির নিরপেক্ষ রেখা বিশ্লেষণের কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো প্রশ্নগুলো হচ্ছে, পরিবর্তক প্রভাব কি, যেটা 2014, 15 এবং 18-তে এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে স্ল্যাটস্কির পরিবর্তক প্রভাব বা বিকল্প প্রভাব থেকে চাহিদা রেখা অঙ্কন। তারপর হচ্ছে, প্রমাণ করো পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক। প্রশ্নগুলো একটা আরেকটার সাথে খুবই রিলেটেড, এই জন্য মূলত একটা প্রশ্ন পড়লেই ওর একটু এক্সটেনশন দিলে আরেকটা প্রশ্ন হয়ে যায়। এই জন্য আমি 3টা প্রশ্ন একসাথে এক ক্লাসে দিচ্ছি। তো তাহলে শুরু করা যাক। তাহলে এই ক্লাসটা শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে পরিবর্তক প্রভাব কি। তো সংজ্ঞাটা জেনে নিই আমরা। দেখো, পরিবর্তক প্রভাব হচ্ছে মূলত একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা। পরিবর্তক বা বিকল্প, এক্ষেত্রে অবশ্যই দুটো দ্রব্য থাকবে, যেই দুইটা দ্রব্য হবে একটা আরেকটার বিকল্প, মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়, তখন আমাদের পরিবর্তক প্রভাব কার্যকর হবে। তাহলে দুটি বিকল্প দ্রব্যের ক্ষেত্রে একটির দাম স্থির থেকে অপরটির দাম কমলে, দুইটা বিকল্প দ্রব্যের একটার দাম স্থির আর একটা কমে গেছে, কমলে বা বাড়লে উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। ভোক্তা অপেক্ষাকৃত কম দামি পণ্যটি আগের থেকে বেশি ক্রয় করে এবং অপেক্ষাকৃত অন্য পণ্যটির দাম স্থির থাকলেও সেটার ভোগ কমিয়ে দেয়, একেই পরিবর্তক প্রভাব বলে। মানে যে দাম ছিল তার চেয়ে একটার দাম কমে গেছে বলে সেইটাই আমি বেশি টাকা ব্যয় করছি ওইটার পিছনে, আর আগেরটার দাম স্থির থাকলে সেটার পিছনে কম টাকা ব্যয় করছি। এটা হচ্ছে পরিবর্তক প্রভাব। ওকে, এখন আমরা পরিবর্তক প্রভাবটি চিত্রের সাহায্যে দেখব। দেখো, আমি স্টেপ বাই স্টেপ আগাচ্ছি। প্রথমে আমরা একটা নিরপেক্ষ রেখা বিশ্লেষণ, যেহেতু অধ্যায়ের নাম, তাহলে দুই পাশে দুইটা পণ্য থাকবে, এক্স পণ্য, ওয়াই পণ্য। এটা একটু এ বি, এটা আমাদের হচ্ছে বাজেট রেখা। নিরপেক্ষ রেখায় তোমরা বাজেট রেখা কি সেটা দেখেছো। তো দেখো, ধরে নিই এক্স আর ওয়াই পণ্য, এই দুইটা পণ্যর আমরা দুইটা নাম দেব। এই চিত্রে দেখা যাচ্ছে যে এক্স পণ্যের দামটা একটু বেশি, কারণ আমার মোট টাকা দিয়ে আমি এক্স পণ্য পাচ্ছি ও বি পরিমাণ অল্প, আর ওয়াই পণ্য পাচ্ছি ও এ পরিমাণ বেশি। তার মানে এক্স পণ্যের দামটা একটু বেশি, ওয়াই পণ্যের দাম কম, কিন্তু দুইটা দ্রব্যই বিকল্প, মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। ধরো এই পণ্য দুইটা হচ্ছে সাবান, একটা হচ্ছে স্যান্ডেলিনা আর একটা হচ্ছে লাক্স। ইংরেজি বাংলা মিক্স হয়ে গেল, কিছু মনে করো না। আচ্ছা, তাহলে লাক্স আর স্যান্ডেলিনা মনে করো এই বিন্দুতে আমরা ভোগ করতাম, এই বিন্দুতে ও এম পরিমাণ স্যান্ডেলিনা, ও এন পরিমাণ লাক্স। তার মানে স্যান্ডেলিনার পরিমাণ বেশি, লাক্সের পরিমাণ কম। এখন আমি আরেকটু ডিটেলস বোঝাচ্ছি। ধরো এক্ষেত্রে আমরা আমাদের বাজেট কত সেটা আমরা ধরে নিলাম। আমি একটা ধরে নিচ্ছি, সেইটা দিয়েই তোমাদের বোঝাই। ধরো আমাদের বাজেট মোট হচ্ছে 520 টাকা। 520 টাকা মানে এ বি রেখা, এটা দুইটা দ্রব্যের দামের অনুপাত। মানে বাজেট মানে আমাদের মোট খরচ করতে পারবো কত, 520 টাকা। এই 520 টাকার স্যান্ডেলিনার পিছনে তুমি খরচ করছো ওএম পরিমাণ দ্রব্য কিনতে, আর ওএন পরিমাণ দ্রব্য কিনতে লাক্স পণ্যর পিছনে খরচ করছো। তো এইটাও আমরা ধরে নিই। এখানে মনে করো তোমার
লাক্স পণ্যের স্যান্ডেলিনার দাম হচ্ছে 52 টাকা পিস এবং 4টা কেনো। 4টা কিনলে ওএম পরিমাণ কিনতে তোমার খরচ হচ্ছে 208 টাকা। আর বাকি টাকা এখান থেকে 208 বাদ দিলে থাকে হচ্ছে 312। তাহলে লাক্স কিনতে তোমার খরচ হচ্ছে 312, যেটাতে তুমি মোট 39 টাকা করে হচ্ছে দাম, এবং লাক্স পণ্য পাচ্ছ 8টা। ঠিক আছে, তাহলে 8টা লাক্স কিনতে তোমার 39 টাকা করে, এটা হচ্ছে 39 আর এটা হচ্ছে 52, 39 টাকা করে খরচ হচ্ছে 312 টাকা। আর 4টা স্যান্ডেলিনা কিনতে তোমার 52 টাকা করে 208 টাকা খরচ হচ্ছে। ঠিক আছে, দেখো এখন এই অবস্থায় মনে করো যে স্যান্ডেলিনার দাম কমে গেছে। কত কমেছে? আগে আমি 52 টাকা করে কিনতাম, ধরে নিলাম এটার দাম অর্ধেক হয়ে গেছে। অর্ধেক মানে কত? 26 টাকা করে হয়ে গেছে। তাহলে তুমি আগে যে পরিমাণ স্যান্ডেলিনা 208 টাকায় পেতে, এখন 208 টাকায় তার চেয়ে কত গুণ পাবা? যেহেতু দাম অর্ধেক হয়ে গেছে, ডাবল পাবা। কীভাবে দেখো, এখন তাইলে আমি এই পণ্য আগের চেয়ে বেশি পরিমাণ পাবো। আগে এতটুক পেতাম, যতটুক টাকা ছিল সেই টাকা দিয়ে, এখন এর চেয়ে দ্বিগুণ পাবো। এর চেয়ে দ্বিগুণ হবে, একটু বেশি হয়ে গেছে, এটা আসলে এর চেয়ে দ্বিগুণ হবে। আচ্ছা, তাহলে দেখো এখন আসলে কেসটা কি হবে? এখনও কি তুমি লাক্স 8টাই ব্যবহার করবা? আর এখানে দেখো, তাইলে তুমি মোট পণ্য কত পাচ্ছ? মোট পণ্য আগে লাক্স পেতে কত? 8টা, আর স্যান্ডেলিনা পেতে 4টা, মোট কত? 12টা। এখন কত পাবা? এখন পাবা 8, লাক্স পাবা 8টা, আর স্যান্ডেলিনা পাবা কত? এখন 208 টাকায় আগে 4টা পেতে, আগে 4টা পেতে না, 4 52 108, এখন কয়টা পাচ্ছ? 8টা, মোট 8 8 16। ঠিক আছে, তাহলে তুমি 520 টাকা খরচ করে আগে পেতে 12টা, আর এখন পাবা কতটা? 16টা। তাইলে এই যে বৃদ্ধি, একে বলা হয় প্রকৃত আয় বৃদ্ধি। তাহলে এখন আমাদের শিখতে হবে প্রকৃত আয় কি। প্রকৃত আয় হচ্ছে দ্রব্যের পরিমাণ। প্রকৃত আয় হচ্ছে কি? দ্রব্যের পরিমাণ, মানে সমপরিমাণ টাকা দিয়ে তুমি কি পরিমাণ দ্রব্য পাও, একটা টাকা দিয়ে তুমি কি পরিমাণ দ্রব্য পাও, সেটা হচ্ছে প্রকৃত আয়। তাহলে আগে তুমি 520 টাকা দিয়ে কয়টা পণ্য পেতে? 12টা। এখন তোমার কয়টা পণ্য পাও? 16টা। তাহলে তোমার প্রকৃত আয় বেড়েছে না কমেছে? বেড়ে গেছে। এটাই হচ্ছে প্রকৃত আয়, যে আমি ওই টাকা দিয়ে কী পরিমাণ দ্রব্য তখন পেতাম আর এখন পেতাম। ঠিক আছে, তাহলে আমার একটা পণ্যের দাম কমার ফলে আমার প্রকৃত আয় কী হয়েছে? বেড়ে গেছে। এখন পরিবর্তক প্রভাব আলোচনা করার জন্য প্রকৃত আয়কে স্থির ধরতে হবে, এই জন্যই আমার এত কথা বলা লাগলো। তাহলে কি করতে হবে? প্রকৃত আয়কে স্থির ধরতে হবে। তার মানে তুমি আগে কয়টা সাবান পেতে? 12টা। এখনও মনে করো তুমি 12টা সাবানই পাবা, সেই পরিমাণ অর্থ তোমাকে দেওয়া হবে। সেই পরিমাণ অর্থ দেওয়া হলে তাহলে তুমি লাক্স পেতে কয়টা? 312 টাকার। আর স্যান্ডেলিনা 4টা কিনতে তোমার 208 টাকা লাগতো, এখন 4টা কিনতে কত লাগবে? এখন আগে ছিল 4 গুণ 52, এখন কত? 4 গুণ 26 ইকুয়াল টু 104 টাকা। তাহলে ওএম পরিমাণ স্যান্ডেলিনা কিনতে তোমার কত লাগবে? 104। তাহলে এখন খরচ হবে কত? আগে 312 যোগ 104 ইকুয়াল টু 416 টাকা। যদি তোমাকে দেয়া হয় তাহলে প্রকৃত আয় স্থির ধরা হয়। তার মানে তুমি আগের মতো পণ্য পেতে তোমার কত টাকা লাগবে? 412। এখন তুমি কি করবা? এখন 412 টাকায় তুমি 12টা পণ্য পেয়ে যাচ্ছ আগের মতো। তাহলে এখনও কি তুমি লাক্স 8টাই ব্যবহার করবা আর স্যান্ডেলিনা কি 4টা ব্যবহার করবা? স্যান্ডেলিনার দাম কিন্তু কমে গেছে, এর চেয়ে বেশি ছিল। এটার দাম ছিল 39 টাকা করে, আর এটা ছিল 52, যেটা এখন 26 হয়ে গেছে। এখন তুমি অবশ্যই লাক্সের ব্যবহার বাড়াই দিবা আর স্যান্ডেলিনার ব্যবহার কমাই দিবা। এটাই হচ্ছে পরিবর্তক প্রভাব। কিভাবে সেটা? এখন আমরা স্ল্যাটস্কির বিশ্লেষণ পড়ছি। তাহলে এই যে আমাদের প্রাথমিক বাজেট রেখা, এই বাজেট রেখাটা এখন একটু বেঁকে যাবে। এটা ছিল এরকম, একটু ফ্ল্যাট হয়ে যাবে। এবং ফ্ল্যাট হবে কীরকম? এই যে নতুন যে বাজেট রেখা AB1 পেয়েছিলাম, সেটার সাথে সমান্তরাল হবে।
এবং সেই বাজেট রেখা যেখান থেকে শুরু করি না কেন প্রাথমিক যে ভারসাম্য বিন্দু ছিল সেই বিন্দু দিয়ে যাবে, মানে এখান থেকে শুরু করলেও এই বিন্দু দিয়ে যাবে, এখান থেকে শুরু করলেও এই বিন্দু দিয়ে যাবে। কোনো জায়গা থেকে শুরু করার উপায় নাই, কারণ এটার সাথে সমান্তরাল হতে হলে একটা জায়গা থেকেই শুরু করা যাবে, যেখান থেকে শুরু করলে এটার সাথে এই আর এটা সমান্তরাল হবে। সমান্তরাল কেন করছি? কারণ প্রকৃত আয় স্থির রাখার জন্য। এইটার সমান্তরাল করে এইটা আঁকলেই প্রকৃত আয়টা স্থির থাকে। তাহলে এই বাজেট রেখার নাম দিলাম সিডি। এখন এই সিডি বাজেট রেখায় তুমি আর ই বিন্দুতে ভোগ করবা না, করবা কোথায়? এক্স পণ্য বেশি পাওয়া যায় বা স্যান্ডেলিনা বেশি পাওয়া যায় এমন কোনো জায়গায়। তাহলে মনে করো এই জায়গায় ভোগ করবা। তাহলে আগে যেখানে ভোগ করতে সেখানে একটা নিরপেক্ষ রেখা আঁকা হবে IC1, আর নতুন জায়গায় আরেকটা নিরপেক্ষ রেখা আঁকা হবে IC2। এটা মনে করো E1, যেখানে তুমি এক্স পণ্য পাও OM1 পরিমাণ আর ওয়াই পণ্য পাও ON1 পরিমাণ। ঠিক আছে, তাহলে দেখো এখন বিকল্প প্রভাব আমাদের শেষ। কি সেটা? যে এক্স দ্রব্যের দাম কমেছে, স্যান্ডেলিনার দাম, ওয়াই দ্রব্যের দাম স্থির থেকেছে। এখন যদি আমি প্রকৃত আয় স্থির রাখি, মানে দাম বাড়ার ফলে যেটা বাজেট রেখা হয়েছিল সেই বাজেট রেখার সমান্তরাল করে যদি নিচে আরেকটা বাজেট রেখা আঁকি এই বিন্দু ধরে, তাহলে এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বাড়বে, ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ কমবে। M1 পরিমাণ MM1 পরিমাণ এক্স দ্রব্যের ভোগের পরিমাণ বেড়েছে, আর NN পরিমাণ ওয়াই দ্রব্যের ভোগের পরিমাণ কমেছে, যদিও ওইটার দাম কমে নাই। তাহলে দেখো এইটাই হচ্ছে পরিবর্তক প্রভাব। ঠিক আছে, তো এখানে একটা জিনিস বলে রাখা ভালো, যে এখানে বলা হচ্ছে যে দাম যখন একটার কমে গেল তখন ভোক্তার প্রকৃত আয় স্থির ধরা হচ্ছে। স্থির রাখার জন্যই এই রেখাটা আঁকা হচ্ছে। স্থির মানে আমি আগে 12টা পণ্য পেতাম, এখনও 12টা পণ্যই পাবো। কিন্তু আসলে কি স্থির থাকছে? দেখো, যখনই আমি OM1 পরিমাণ এক্স দ্রব্য নিচ্ছি তখন এখানে মনে করো 4টা পেতাম, এর চেয়ে দ্বিগুণ পাচ্ছি, মানে এখানে কত পেতাম? 8টা স্যান্ডেলিনা। তাহলে এস এখন কয়টা? এখন এস হচ্ছে 8টা, আর লাক্স কয়টা? এস যদি 8টা নিই তাহলে 8 গুণ 26 ইকুয়াল টু কত? 208। তাহলে 208 টাকা নিয়ে নিলে আমার নতুন করে টাকা ছিল কত? 412। 208 নিয়ে নিলে কত থাকে? 208 টাকা। তাহলে এখন লাক্সের পিছনে আমি ব্যয় করতে পারবো কত? 208, কারণ আমি এক্স দ্রব্য 8টা খেয়ে ফেলছি, 8টা 26 টাকা করে 208, বাকি টাকা এখন আমি লাক্স কিনবো। তাহলে লাক্সের দাম কত ছিল? 39 টাকা করে। তাহলে আমি পাবো কত? 5টা। তাহলে N1-এ 5টা আর M1-এ 8টা, তাহলে 8 আর 5 কত? 13টা। তাহলে আগে আমি ওই টাকা দিয়ে আগে আমি কয়টা পণ্য পেতাম? 12টা। এখন আমি প্রকৃত আয় স্থির রাখছি, মানে আমি বলছি যে ওই পরিমাণ দ্রব্যই খাবো। কিন্তু আসলে বাজেট রেখা সরিয়ে দেওয়ার ফলে আর একটা পণ্য বেশি ব্যবহার করার ফলে আগের চেয়ে আমি বেশি পণ্য পাচ্ছি এবং উপযোগও বেশি পাচ্ছি, কারণ লাক্সের দাম বেশি ছিল স্যান্ডেলিনার, এইটার প্রতি আমার চাহিদা বেশি ছিল। এখন আমি এইটা বেশি ব্যবহার করছি, মানে আমার এটার স্যাটিসফ্যাকশন বেশি। তাহলে প্রকৃত আয় স্থির ধরা হচ্ছে বললেও এটা আসলে অ্যাপারেন্টলি ধরা হচ্ছে। ঠিক আছে, অ্যাপারেন্টলি ধরা হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে বা উপযোগ অর্থে প্রকৃত আয় বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এই লাইনটাও বলতে হবে লাস্টে। অ্যাপারেন্টলি এটা বইতেও আছে যে প্রকৃত আয় স্থির ধরা হলো, সেটা অ্যাপারেন্টলি ধরা হচ্ছে যে প্রকৃত আয় স্থির, কিন্তু আসলে প্রকৃত আয় বেড়ে যাচ্ছে। এটা তোমার তত্ত্বেও আছে, সুতরাং এই লাইনটা অ্যাড করতে হবে। তাহলে আমাদের বিকল্প প্রভাব শেষ। M1 পরিমাণ বাড়াই হচ্ছে বিকল্প প্রভাব। এখন এখান থেকে আমরা কি আঁকবো? এখান থেকে আঁকবো হচ্ছে আমরা চাহিদা রেখা। দেখো, যখন কোনো কিছু থেকে আরেকটা রেখা আঁকতে হয় তখন এই রেখা দুটো একটা আরেকটার করেসপন্ডেন্ট করে আঁকতে হয়। করেসপন্ডেন্ট মানে এইটার সমান্তরাল হবে এইটা, এটার সমান্তরাল হবে ভূমি অক্ষ। তাহলে আমরা যেহেতু চাহিদা আঁকছি, চাহিদা রেখা আঁকছি, এবং কার চাহিদা রেখা? যেটার দাম কমেছে সেইটার চাহিদা রেখা। বেড়েছে বা কমেছে, যেটা স্থির আছে সেটা নয় কিন্তু, তাহলে কিন্তু ভুল হবে। তাহলে আমরা
স্যান্ডেলিনার চাহিদা রেখা আঁকছি। তাহলে স্যান্ডেলিনা বা এক্স দ্রব্যের চাহিদা আর এটার এক্স দ্রব্যের দাম। এখন দেখো, যখন আমার স্যান্ডেলিনার দাম 52 টাকা ছিল, তখন মনে করো এই পরিমাণ দাম ছিল, তখন আমি এইভাবে OM পরিমাণ নিতাম স্যান্ডেলিনা। আর যখন আমার তাহলে তখন দাম কত ছিল, সে P1 বা 52 টাকা দামে আমি স্যান্ডেলিনা নিতাম ও M1 পরিমাণ। এই বিন্দুটার নাম দিলাম A। এখন দেখো স্যান্ডেলিনার দাম কমে গেছে না, অর্ধেক হয়ে গেছে, মানে 26 টাকা। তাহলে এখন P1 দাম সেটা কত, 26। এই অর্ধেক হওয়ার ফলে আমি এখন স্যান্ডেলিনা নিচ্ছি কত, ও M1, এই M1 নিচ্ছি। তাহলে এইটার নাম দিলাম B। এখন A আর B যখন যোগ করলাম, তখন যে চাহিদা রেখাটা পেলাম সেটাই হচ্ছে স্ল্যাটোস্কির পরিবর্তক প্রভাব থেকে চাহিদা রেখাঙ্কন। ঠিক আছে, এখানে কি হয়েছে, স্যান্ডেলিনার দাম কমার ফলে স্যান্ডেলিনার ভোগের পরিমাণ বেড়ে গেছে, এই জন্য চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়েছে, কারণ একটা কমেছে একটা বেড়েছে। দাম কমেছে, চাহিদা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা স্ল্যাটোস্কির পরিবর্তক প্রভাব থেকে যে চাহিদা রেখা আঁকলাম, হিগসের পরিবর্তক প্রভাব থেকেও চাহিদা রেখার আকৃতি এরকমই হবে, একটু স্টিপার হবে, সেটা আলাদা বিষয়, সেটা আমরা আরেকটা ক্লাসে দেখব। আর পরিবর্তক প্রভাব হিগসেরটাও এইরকমই, জাস্ট এই যে এখানে নিরপেক্ষ রেখা দুইটা হয়েছে, মানে ভোক্তা আগে যে নিরপেক্ষ রেখায় ছিল, এখন পরিবর্তক প্রভাবের ফলে উপরের একটু নিরপেক্ষ রেখা আসে। দেখো IC2-তে আমরা জানি উপরের নিরপেক্ষ রেখা তাকে কি দেয়, বেশি উপযোগ দেয়। তাহলে দেখো প্রকৃত অর্থে সে কিন্তু উপযোগ অর্থে প্রকৃত স্থির থাকছে না, সে আগের চেয়ে বেশি উপযোগ পাচ্ছে আগের ওই টাকা দিয়েই। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এটা শেষ, স্ল্যাটোস্কির পরিবর্তক প্রভাব এবং এখান থেকে চাহিদা রেখাঙ্কন। এখন আমরা এই প্রশ্নটার উত্তর একটু করে ফেলব, সেটা হচ্ছে প্রমাণ করো পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক। প্রভাব ঋণাত্মক মানে কি, ঋণাত্মক মানে দুইজনের পথ আলাদা, মানে একই জায়গায় থেকে একজন এই পথে চলে যাচ্ছে আর একজন এই পথে চলে যাচ্ছে, বিপরীতমুখী। আর ধনাত্মক মানে কি, দুইজন এখানে আসে, একজন এই দিকে আসছে একজন এই দিকে আসছে, সমমুখী। ঠিক আছে, অথবা এরকম না, সমমুখী মানে এখানে দুইজন আছে, এও এইদিকে যাচ্ছে এও এইদিকে যাচ্ছে, যখন আসছে তখন দুইজন একই দিকে আসছে, একে বলা হয় সমমুখী। আর বিপরীতমুখী মানে দুইজনের পথ দুই দিকে চলে যাচ্ছে যখন। তাহলে এখানে দুইজনের পথ, একজন হচ্ছে দাম আরেকজন হচ্ছে চাহিদা। এই যে পরিবর্তক পণ্য স্যান্ডেলিনা, এইটার দাম যদি কমে তাহলে চাহিদা কি হচ্ছে, বাড়ছে, দাম কমার ফলে চাহিদা বেড়ে যাচ্ছে। তাহলে প্রভাবটা কি ধনাত্মক হলো, দুইটার কি দুইটাই বাড়ছে বা দুইটা কমছে এমন না, একটা কমছে একটা বেড়ে যাচ্ছে। যদি স্যান্ডেলিনার দাম কমে গেল, না কমে যদি বেড়ে যেত, বেড়ে গেলে আবার কি হতো, এর চাহিদার পরিমাণ কমে যেত, উল্টোটা হতো। আমি কমাটা দিয়ে দেখাইছি যে একটা পণ্যের দাম কমলে কি হয়। তুমি প্রশ্নের শেষে লিখে দিবা যে দাম বাড়লে বিষয়টা এর উল্টো হতো। ঠিক আছে, তাহলে দাম কমলে যেমন চাহিদা বাড়ছে, তাহলে দাম বাড়লে চাহিদা কি হতো, কমে যেত। এটা বাড়লে এইটা তখন কমতো, সম্পর্কটা কি হতো, বিপরীতমুখী। তার মানে পরিবর্তক পণ্যের ক্ষেত্রে একটার দাম স্থির থেকে আরেকটা, এইটা লিখবা তুমি, একটার দাম স্থির থেকে আরেকটার দাম যখন কমে তখন একটার দাম স্থির থেকে আরেকটার দাম কমলে যেইটার দাম কমেছে সেটার চাহিদা বেড়ে যায়। এই যে কমা এবং বাড়া, এই দুইটার ভিতর যে ঋণাত্মক সম্পর্ক, একেই বলা হচ্ছে পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক। এক্ষেত্রে তুমি দুইটা চিত্র দিবা, দিয়ে লাস্টে ওই লাইনটুকু অ্যাড করে দিবা যে এখানে দাম কমছে, পরিবর্তক প্রভাবের ফলে এটার চাহিদা বেড়ে যাচ্ছে, সম্পর্ক বিপরীতমুখী। যদি পরিবর্তক প্রভাব আসে শুধু এই চিত্রটা দিবা,
স্যান্ডেলিনা লাক্স দেওয়ার দরকার নেই, এক্স ওয়াই পণ্য দিলেই হবে। আর যদি চাহিদা রেখা অঙ্কন আসে তাহলে এই দুইটা দিবা, এইটা আসলে দুইটা চিত্রই দিবা, তাহলেই তোমার ফুল মার্ক হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে এই অধ্যায়ের ধারাবাহিকভাবে সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য।